বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিং এর মধ্যে স্বাগতম। তো আসলে আমাদের যে মেইন টার্গেটটা থাকবে আর কি, এটা হচ্ছে যে বাংলাতে ফুল মার্ক মানে 100-তে 100 মার্ক কিভাবে পাওয়া যায় আর কি। এই টার্গেটটা নিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শুরু করা আর কি। তো আমরা প্রথম ক্লাসটাতে যে জিনিসগুলো আলোচনা করছিলাম, প্রথম 5 মিনিট হচ্ছে আমি ওই বিষয়গুলো একটু রিক্যাপ করব তোমাদের বোঝার সুবিধার্থে আর কি। এবং প্রথম ক্লাসটার রেকর্ডিংটা করে হচ্ছে আমি গ্রুপে আপলোড করে দিয়েছিলাম। মানে প্রথম ক্লাসটাই ছিল মেইন ক্লাস আর কি। আজকে হচ্ছে এই ক্লাসটা আনুষঙ্গিক বিষয়গুলো আর কি আমি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করব। তো আমরা বলতেছিলাম যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে আর কি প্রথমে আমরা যে জিনিসটা দেখবো আর কি, এটা চ্যাপ্টারটা সম্পর্কে একটা ভিজুয়ালাইজেশন, মানে একটা কনসেপ্ট। বই পড়া মানে বই পড়া বলতে কি বুঝাইতে চাচ্ছিলাম, যে একটা লাইব্রেরি থাকবে, এখানে কিছু শিক্ষার্থী মানে বই পড়বে বা বাসায় কোনো একটা জায়গাতে বই পড়বে, এরকম একটা ভিজুয়ালাইজেশন পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। তো নিশ্চয়ই এই মানে এই যে আমরা যেটা বলতেছিলাম প্রবন্ধটা আর কি বা গল্পটা, এটা তো কেউ না কেউ লিখছে, এটা তো আর শূন্য থেকে আসে না। তো এটা যিনি লিখছেন ওই লেখক সম্পর্কে আমরা কিছু জিনিস খেয়াল করবো। যেমন আমরা এই লেখক সম্পর্কে যে জিনিসটা খেয়াল করবো যে প্রথমে একটা ভিজুয়ালাইজেশন করে আর কি, তারপর লেখক সম্পর্কে চিন্তা করবো, লেখকের জন্মসাল, মৃত্যুসাল, ওনার কোনো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আর কি, যে ওনার কোনো ছদ্মনাম আছে কিনা। যেমন আমরা এখানে দেখছি যে ওনার ছদ্মনাম হচ্ছে বীরবল। ঠিক আছে, প্রমোদ সাহিত্য যেটা ছদ্মনাম আর কি। তারপর হচ্ছে উনি মানে কি কি মানে প্রবন্ধ লিখছেন, ওই জিনিসগুলো এখানে নাই। তারপর হচ্ছে আমরা ওইভাবে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো, বা ওই যিনি এই বই পড়া প্রবন্ধটা লিখছেন, হ্যাঁ, ওনার সম্পর্কে একটা ভিজুয়ালাইজেশন আনার চেষ্টা করবো। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে কল্পনা, বা সিমুলেশন বা ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে এটা কল্পনা আর কি। তো আসো আমরা দেখি, সামনে যাই। তো এখানে একটা জিনিস আছে আর কি, ওই দিন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, মানে তুমি নীরবে এত পরিশ্রম করো যে লেট ইউর সাকসেস বি ইউর নয়েস। মানে তুমি যখন সারাক্ষণ বসে বসে পড়াশোনা করবে, কেউ জানবে না পড়তেছে 12 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা, যখন তুমি রেজাল্ট দেখবে একটা সার্টেন টাইম পরে, দেখবা যে ওয়াও, সবাই তোমাকে ফেসবুকে কংগ্রেচুলেশন জানাইতেছে, অথবা তোমার বাসায় সবাই মিষ্টি নিয়ে আসতেছে, এরকম কিছু একটা। তারপর আমরা বলতেছিলাম যে কোনো কিছু পড়ার আগে আর কি, এটা যে আমি এই প্রবন্ধটা পড়াইতেছি এরকম না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, মানে আমি তোমাদেরকে কি ফ্লেভারটা দিতে চাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে এটা যে আমি যে বই পড়া পড়াচ্ছি এরকম না, যে কোনো একটা প্রবন্ধ পড়ানোর আগে তোমাদেরকে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে। কি আছে? হ্যালো। ব্যাকগ্রাউন্ড স্টাডি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে। তুমি যখন থিসিস একটা জার্নাল পেপার পড়বা, বা তুমি যখন একটা জার্নাল উপস্থাপন করবা, বা কোনো একটা সাইন্টিফিক রিসার্চ পেপার লিখবা, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে। তো আমরা হচ্ছে প্রথমে এই ব্যাকগ্রাউন্ড স্টাডি নিয়ে তোমাদেরকে পড়ছিলাম, যেটাকে কুরআনুল কারিমে বলে শানে নজুল। বুঝতে পারতেছো? কোরআন শরীফের প্রতি একটা আয়াত শরীফ নাজিল হওয়ার পিছনে একটা রিজন থাকে, এই কারণে এই আয়াত শরীফ নাজিল হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা না বুঝলে সমস্যা। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড স্টাডি হিসেবে কুরআনুল কারীম থেকে আমরা কিছু প্রেক্ষাপট দেখাইছিলাম, যে কেন বই পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুম, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন আর কি। তো তারপর হাদিস শরীফে জ্ঞান অর্জন করা প্রত্যেক ইমানি ভাই বোনদের উপর হুম ফরজ করছে, এরকম আরো কিছু আছে, মানে আরো কিছু হুম গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আছে আর কি, বই পড়ালে রিলেটেড আর কি। তারপরে ইসলামিক জ্ঞান চর্চার গুরুত্ব নিয়ে কিছু কথা আছে, আমরা এগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর হচ্ছে বিখ্যাত বই পড়া নিয়ে একজন বিখ্যাত লেখক আর কি, বিশ্ববিখ্যাত উপন্যাসিক লিও টলস্টয় বলছেন আর কি, there are three things are essential for life and those are books, books and books। তারপর স্পুনিজের মধ্যে ভালো খাদ্য বস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে, মানুষের যে বিকাশ, তার ক্যারেক্টার, তার চালচলন, তার মন মানসিকতা, মানে সমস্ত কিছু যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে তার মানে শিক্ষা জিনিসটা আসে কোথা থেকে, মানে পড়া থেকে আর কি। বুঝতে পারতেছো? এই জন্য হচ্ছে যে মানে এই জিনিসটা মানুষকে ভালো বন্ধু হিসেবে যেমন পরিচালিত করে, তেমনি তাকে মানে সব দিক থেকে আর কি জ্ঞানের প্রতীক হিসেবে বই তার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে, বিভিন্নভাবে এটা বলা যায় আর কি। তারপর হচ্ছে বইয়ের সাথে মানুষের সামাজিক জীবনের যে সম্পর্ক, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি আছে, এটা আমরা পড়ছিলাম। তারপর হচ্ছে বই বিশ্বস্ত মানুষের বন্ধু, এই এই শানে নজরুল গুলো একটু পড়তে হবে, এটা হচ্ছে তোমাদের
ইয়াটা লেখার জন্য, মানে প্রবন্ধটা লেখার জন্য এই কুষাণ নজরুল অনেকগুলো কাজে লাগবে আর কি। তারপরে হচ্ছে মানে বারবার এরকম এটা আসতেছে। তারপর হচ্ছে যে মানে মানুষের আনন্দ একটা অফুরন্ত উৎস হচ্ছে বই। বই দেখবা যে তোমরা যখন বিভিন্ন বই পড়বা আর কি, অনেক সময় হুমায়ুন আহমেদের কোনো বই পড়লে বুঝতে পারো, দেখবা যে তুমি নিজে একটা চরিত্র হয়ে গেছে, একটা ক্যারেক্টার যেটা তোমার সাথে মিলে গেছে। তুমি কখনো মানে মিসির আলী চরিত্রের সাথে চলে গেছে, কখনো মানে বা জাফর ইকবালের কোনো একটা রাতুল্লের একটা চরিত্রের সাথে মিশে যেতেছো, বা আমি তপু, তুমি নিজে একটা তপু চরিত্রের সাথে মিশে যেতে, মানে তুমি নিজেকে দেখবে যে তুমি একটা জায়গায় রিলেট করাইতে পারতেছো। বুঝতে পারতেছো? বা আরো যে সায়েন্স ফিকশন গুলো আছে আর কি, তো এগুলো যদি পড়ো আর কি, দেখবা যে তুমি নিজে কোনো না কোনো একটা, বা সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে তুমি হ্যারি পটার যদি দেখো বা পড়ো আর কি, দেখবা যে একটা মানে একটা কি যেন একটা চরিত্রের সাথে মানে কারো কল্পনার জগতে তুমি ভেসে যাচ্ছ আর কি। যে একবার তুমি হাসতেছো, কান্না করতেছো, একবার তোমার মধ্যে এটা পড়তে যায়, তোমার মধ্যে একটা ভৌতিক পরিবেশ তৈরি হইতেছে, একটু পরে কি ঘটবে এরকম একটা কৌতূহল নিজের মধ্যে তৈরি হচ্ছে আর কি। মানে অন্য একটা জগতে কল্পনা রাজ্যে তুমি হাবুডুবু খাচ্ছ আর কি, এরকম একটা সিনারি তৈরি হবে আর কি। তারপর হচ্ছে বইয়ের সাথে পাঠকের যে সম্পর্ক আর কি, এগুলো আমরা সারা নজরে পড়ছিলাম। তারপর হচ্ছে আনন্দের উৎস হচ্ছে বই। বোঝ হয়নি বিন স্ট্যান্ড স্টারেড, এখানে একটা কথা আছে দেখো, যে আমরা এটা বলছিলাম আর কি, যে আনন্দের উৎস হচ্ছে বই কিভাবে। ভিনসেন্ট স্টারেড বলছে, হোয়েন ইউ বাই এ বুক ইউ বাই প্লেজার। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা পড়ছিলাম। তারপরে পাঠক চিত্তে আমরা গ্রন্থ পাঠের প্রভাব, আমাদের বই যদি আমরা পড়ি আর কি, তাহলে সেটার প্রভাব কি হইতে পারে আর কি। সভ্যতা সংস্কৃতিতে বইয়ের প্রভাব হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি পড়ছিলাম আমরা, যে বই দিয়ে মানুষ কি করে অতীত এবং ভবিষ্যতের মধ্যে কি করছে, একটা সাঁকো বন্ধন তৈরি করে দিছে। এটা ট্রু। তোমরা যখন কোনো রিসার্চ পেপার পড়বা বা কোনো বই পড়া, তখন বুঝতে পারবে আর কি অতীতে কি কাজ হয়েছে, বর্তমানে কি চলতেছে, এবং ভবিষ্যতে কি কাজ হইতে পারে আর কি। মানে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা কি আবিষ্কার করতে পারে, ওই জিনিসটা পর্যন্ত মানে রিসার্চ পেপার বা জার্নাল পেপার গুলো কি করে, একটা কম্বিনেশন মানে সেতু তৈরি করে দেয়। তুমি বুঝতে পারো ভবিষ্যতে এটা কোথায় গিয়ে ঠেকতে পারে আর কি। হ্যাঁ। তারপর হচ্ছে ধর, দেখো এখানে সাহিত্য নিয়ে কিছু কথা বলছে, এই কথাগুলো একটু মনে রাখো। সাহিত্য অমৃতীয়মান শান্তির উৎস। হ্যাঁ, শক্তির কল্প, ফলের রস। দেখো, একজন মনীষী সাহিত্য নিয়ে একটা কথা বলছে যে সাহিত্য হচ্ছে অমৃতীয়মান। অমৃতীয়মান কি, যেটা কখনো মৃত হয় না আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, শান্তির উৎস মানে অলওয়েজ তোমাকে কি দিতে থাকবে, শান্তি দিতে থাকবে, মানে চিরদিন ধরে তোমাকে শান্তি দিতে থাকবে। শান্তির উৎস হিসেবে কাজ করবে হচ্ছে সাহিত্য। মানে অমৃতীয়মান শান্তির উৎস এবং শক্তির কল্প ফলের রস। ঠিক আছে? এই যে মানে মানুষের ভিতরে যে এনার্জি, পাওয়ার, ইন্সপাইরেশন, ঠিক আছে, সেটা রস হিসেবে কাজ করে কি সাহিত্য আর কি। বুঝছো? এটা হচ্ছে সাহিত্য নিয়ে একটা কথা আর কি। তো সাহিত্যের বই পড়ার সাথে আরো একটা জিনিস, সাহিত্য মানুষের প্রাণের কথা কই। হ্যাঁ, মাতৃদুগ্ধের অমৃত দ্বারা মাতৃভাষার মধ্যে দিয়ে সঞ্চারিত আছে, ইত্যাদি নিয়ে সাহিত্যের বিভিন্ন কথাবার্তা এই প্যারাটাতে বলছে আর কি। তারপর এখানে দেখো একটা প্যারাতে লাস্টের দিকে বলছে যে নানা জ্ঞান, বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে আর কি। এই জিনিসটা বলছে, মানে সাহিত্যের মধ্যে দিয়ে মানুষের কি হয়, মনের চিন্তা জগতের কি হয়, বিশাল বড় একটা বিকাশ ঘটে, উন্নতি সাধন ঘটে আর কি। আমরা এই জিনিসগুলো সৃজনশীল অ্যাপ্লাই করবো, এই কোটেশন গুলো আর কি। বুঝছো? তো এরপর এটা দিচ্ছে আর কি, যে উপসংহারে, যে আমার মধ্যে উত্তম বলে যদি কোনো কিছু থাকে আর কি, সাহিত্য পাঠের ইয়া সম্পর্কে মাক্সিম গুরকি বলেছেন, খেয়াল করো, যে আমার মধ্যে উত্তম বলে যদি কোনো কিছু থাকে, তার জন্য আমি কিসের কাছে ঋণী, বইয়ের কাছে ঋণী। তো এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তারপরে আরো মানে শিক্ষা তাৎপর্য নিয়ে বই পড়ার আরো নিয়ে এখানে কিছু কথা বিভিন্ন জন বলছে আর কি। বই মানুষের কেন নিত্য সঙ্গী হবে, এই উপসংহার গুলো আমরা একটা পড়বো, মানে এগুলো আসলে এই সাজানো গুলো আমাদের পড়তে হবে। শিক্ষার তাৎপর্য নিয়ে বিভিন্ন উক্তি আছে, এই উক্তিগুলো আমি বলছিলাম পড়ার জন্য। রবীন্দ্রনাথ, যেমন এরিস্টটল বলছে শিক্ষা শেকড়, তার তেতো হলো এর ফল মিষ্টি আর কি। আমরা জানি পড়াশোনা করতে আমাদের কারোই ভালো লাগে না, এই জন্য এটা তেতো বলছে। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশশীল শিক্ষা আর কি। আবার এখানে একটা কথা আছে, পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন্য হয়, বিদ্যা না হলে ভালো প্রয়োজন।
আমরা এডুকেশন নিয়ে বিভিন্ন উক্তি শিখছিলাম, যে এডুকেশন ইজ দ্য লাইট দেন এ লাইট ইন আওয়ার সোল। এটা আমরা ইউজ করতে পারি আর কি, যেটা আমাদের আত্মাকে আলোকিত করে আর কি, যেটা শিক্ষা অর্জনের শিক্ষার মূল উদ্দেশ্য এখানে ইউজ করা যেতে পারে। বা শিক্ষা, যেটা বাংলাটা যদি করে আর কি, এডুকেশন ইজ দ্য লাইট, শিক্ষা এমন এক আলো যেটা আমাদের আত্মাকে আলোকিত করে। স্টুডেন্ট ইজ দ্য লাইট of our soul and joy of our life. We enlightened ourselves and the world with our education. এটা একজন মানে লেখকের এটা উক্তি আর কি। এই এই উক্তিটা আমরা ব্যবহার করব মানে বই পড়ে যেখানে শিক্ষার ব্যবহারটা আছে আর কি। তারপর আমরা বলতেছিলাম যে কবি পরিচিতিটা যখন আমরা পড়ছিলাম আর কি, সানে নজরুলটা পড়ার পরে আর কি, সানে নজরুল পড়ার পরে আমরা যে জিনিসটাতে ফোকাস করবো সেটা হচ্ছে কবি পরিচিতি। তোমাদের কি খেয়াল আছে কিনা যে সানে নজরুল পড়ার পরে যে আমি বলছিলাম যে কবি পরিচিতিতে ফোকাস করতে হবে, জি মনে আছে? ভাইয়া। জি ভাইয়া, হুম। মনে আছে। হ্যাঁ। তো কবি জি ভাইয়া। পরিচিতিতে যখন আমরা ফোকাস করবো আর কি, কবি পরিচিতির মধ্যে কোন জিনিসটা আমরা প্রথমে পড়বো? আমি এটা 3 স্টার 4 স্টার দিয়ে বলতেছিলাম, ওই দিন বলছিলাম আর কি। তো প্রথমে আমরা দেখবো তার কোনো মানে ছদ্মনাম আছে কিনা, কি আছে কিনা। ছদ্মনাম আছে হ্যাঁ, কিনা? ছদ্মনামটা ছিল আমাদের 3 স্টার, আরে 5 স্টার, বুঝতে পারছো? ছদ্মনাম আছে কিনা। তারপর হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি, ঠিক আছে, এটা হচ্ছে 5 স্টার, বুঝতে পারছো? তারপরে এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি তারপর হচ্ছে তার জন্ম মৃত্যু, এগুলো হচ্ছে 3 স্টার করে, বুঝছো? কবে জন্মগ্রহণ করছে, কবে মারা গেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে 3 স্টার। তারপর হচ্ছে যে সে কোন ভাষায়, এই দেখো, তার সম্পাদিত পত্রিকা, এটাও 5 স্টার। কাগজপত্র কোথায়, কোন ভাষায়, বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করছে, এটাও গুরুত্বপূর্ণ, বুঝছো? তারপর আর বিভিন্ন কোনটা ছিল, এটা গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম, এটা মাথায় রেখে। তো এর কবিতার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি: বীরবলের হালখাতা, রাইতের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, হ্যাঁ, নীললোহিত, সনেট 50, পদচারণ। আরেকটা আছে প্রবন্ধ গ্রন্থ, বুঝছো? এই প্রবন্ধ সংগ্রহ না কিন্তু প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের। এরকম কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেবো, যেটা কিন্তু প্যাস লাগিয়ে দিব। মনে রাখবা যে প্রবন্ধ সংগ্রহটা হচ্ছে প্রমোদ চৌধুরী। আর কেউ অন্য কোনো নামে যদি থাকে, প্রবন্ধ গ্রন্থ অন্য কিছু পেলে, এটা অন্য লেখক যে তার নামে হয়। তো আমরা লেখক সানে নজরুল পড়ার পরে হচ্ছে লেখক পরিচিতিটা পড়বো। তো লেখক পরিচিতিটা পড়ার পরে হুম, তারপর শব্দ অর্থগুলো আমরা পড়ছিলাম, এখানে কোনটা দিয়ে কি বোঝায়, মানে ভারেও ভাবানে, রিক্ত শূন্য, আবহমান চিরকাল। হম। তারপর হচ্ছে আমরা এখানে পড়ছিলাম যে উদুর প্রতি পেট ভরানো, দাতা কর্ণ মহাবতের বিশিষ্ট চরিত্র, কুন্তিপুত্র দানের জন্য প্রবর্তল মানুষ, কেতাবি লিখিতে অনুসরণ চলে। হম। অবগাহন শব্দ হচ্ছে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল, স্বশিক্ষিত শব্দ হচ্ছে নিজে নিজে শিক্ষিত। এই শব্দগুলো অর্থগুলো পড়ছিলাম। তারপরে আমরা যে জিনিসটা পড়বো এটা হচ্ছে পাঠ পরিচিতি আর কি। পাঠ পরিচিতির প্রথম লাইনটা অনেক ইম্পর্টেন্ট, যে পাঠ পরিচিতির এই কারণে আমাদের কাজে লাগবে, এটা থেকে এমসিকিউ আসবে অথবা জ্ঞানমূলক প্রশ্ন আসবে, অথবা হচ্ছে এই পাঠ পরিচিতিটা আমরা কি করতে পারবো, এই পাঠ পরিচিতিতে থেকে হচ্ছে আমরা একটা কনসেপ্ট পাবো, মানে এইটা কি নিয়ে আলোচনা করছে। তো এই পাঠ পরিচিতির মধ্যে দেখো আমরা গত ক্লাসে বলতে চাইছিলাম আর কি তোমাদের কাছে যে জিনিসটা, এটা হচ্ছে ওই পাঠ পরিচিতির মধ্যে বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছো? এবং এটা কোথায় অনুভূত হচ্ছে, এটা লাইব্রেরির বার্ষিক সভায় এই প্রবন্ধ সংগ্রহটা কি করা হয়েছে, পাঠ করা হয়েছে। হ্যাঁ। তারপরে লেখক এখানে কি বলছে যে পাঠ চর্চার অনভ্যাস, আমরা যে পড়াশোনা করি না আর কি, আমাদের জন্য একটা ইনহিবিট যে তৈরি হয়েছে আর কি, হ্যাঁ, যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য হম ঘটেছে, তা সহজে লক্ষণীয়। মানে পড়াশোনার প্রতি যে আমাদের একটা অনীহা, বা পাঠ চর্চার প্রতি যে আমাদের একটা অনীহা, ঠিক আছে, এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি মূলত এর জন্য দায়ী। দেখো এটা কিন্তু মানে অন্য কেউ দায়ী না, ঠিক আছে, আমি জুমে ক্লাস নেই এই জন্য তোমরা পড়াশোনা করো না, এটা দায়ী না আর কি। দায়ীটা কি, যে আমাদের মধ্যে যে পাঠ চর্চার অনভ্যাস যেটা, এটার জন্য মেইন যে দায়ী রিজনটা, এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ত্রুটি। কিসের ত্রুটি?
হ্যালো। শিক্ষা ব্যবস্থার ত্রুটি আমি গত ক্লাসে বলছিলাম, আর্থিক অনটনের কারণে অর্থকারী নয় এমন সবকিছু এদেশে কি করা হয়, অনর্থক বলে বিবেচনা করা হয়। যে আমরা যে পড়াশোনা করতেছি আর কি, এটা তো আর্থিক মানে আমাদেরকে সাহায্য সহজে কোনো ইনপুট দিতেছে না ইনস্ট্যান্ট। এই জন্য এটা আমাদেরকে কি অনর্থক হিসেবে কি করা হয়, মানে বিবেচনা করা হয়। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। বই পড়ার প্রতি লোকের অনীহাটা কেন দেখা যায়, আরিশা বলো তো। হ্যালো। কারণ বই পড়লে ইনস্ট্যান্ট অর্থ পাওয়া যায় না। হ্যাঁ, এটা আমরা ওই দিন তোমার সাথে ডিসকাস করছিলাম, যে বই পড়লে ইনস্ট্যান্ট অর্থ পাওয়া যায় না, এই জন্য লোকদের বই পড়ার গিয়ে অনেক হয়ে থাকে। যে থ্যাংক ইউ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। তো লেখক কি কারণে ব্যাপক বই পড়ার কথা বলছেন? শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে শিক্ষাটা লাভ করি এটা কি না, এটা আমাদেরকে সম্পূর্ণ জ্ঞানটা দিতে পারে না। না। হ্যাঁ, এই জন্য আমাকে কি করতে হবে, ব্যাপকভাবে বই পড়তে যেতে হবে। তো এতে লাভটা কি হবে? লাভটা এই কারণে হবে যে, কারণ সুশিক্ষিত লোক মাত্রই কি স্বশিক্ষিত হয়। আর যথার্থ শিক্ষিত হতে হলে এই 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 পয়েন্টটা ব্যাখ্যা করা আসবে কোন একবার, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। বুঝতে পারতেছো? তো সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, এই কথাগুলো বললে আমরা যে কোটেশনটা ইউজ করব প্রথমে, সেটা হচ্ছে কি, ওই যে এডুকেশন ইজ দ্য লাইট দেন এনলাইটেড আওয়ার সোল। আমরা এটা কোটেশন পড়ে আসছি না? তা প্রথম ক্লাসটা দেখবা, দেখলে বুঝতে পারবা। তো এই কোটেশনটা ব্যবহার করবে এখানে, মানে শিক্ষা রিলেটেড যতটুকু জায়গা আছে ওই জায়গায় শিক্ষা রিলেটেড কোটেশন গুলো আমি এখানে দেখাইছি অনেকগুলো। এগুলো ইউজ করার চেষ্টা করবো। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। কিসের প্রসার দরকার? মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এখন বই পড়ার অভ্যাস বাড়াইতে হলে এর জন্য কি করতে হবে? লাইব্রেরি প্রতিষ্ঠা লাইব্রেরি লাগবে। এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক পয়েন্ট, খেয়াল করো। লেখক এতগুলো কাহিনী যে কইছে একটু আগে, এই মিলে তো তার টার্গেটটা কি করতে হবে আমাদের, মানে এই উপরের যতগুলো কাহিনী কইছে এই সবগুলোর জন্য আমাদের কি কি করতে হবে? লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? লাইব্রেরি। বাধ্য না হলে লোক বই পড়ে না, লাইব্রেরিতে লোক। যে বুঝতে পারছো, মানে উপরে যত ঘটনা কইছে, এটা হচ্ছে তোমরা যখন ইয়া পড়বা আর কি, জিআরই, মানে আমেরিকাতে যাওয়ার জন্য যে পরীক্ষাটা দেওয়া হয় আর কি। তো এই জিআরই এক্সাম দিলে এরকম একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হয়, যে তুমি একটা প্রবন্ধ পড়ে আসলে কোন জায়গাটা থেকে টুইস্ট ফেলাইতে যেতেছে আর কি, মানে মূল কথাটা কোথায় আছে পুরো বেসিসটার মধ্যে। এই বেসিসটার মূল কথাটা হচ্ছে উপরে যত কিছু কইছে কইসা সেটা সে বলতেছে এর জন্য। বুঝতে পারছে, মানে দেয়ার ফর, এর জন্য জিনিসটা মানে কি বুঝছো? হুম। ফর দিস রিজন, এই কারণে, অতএব, এরকম কিছু একটা টাইপের। আমরা বলি না যে ফর দিস রিজন, এই কারণে, মানে উপরের সবগুলো কারণে আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে, লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। বাধ্য না হলে মানুষ কি করে না, বই পড়ে না। লাইব্রেরিতে ঢুকে তার পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। মানুষ যথার্থ শিক্ষিত হয়ে ওঠার জন্য কোথায় পড়াশোনা করতে পারে? স্কুলে? হ্যাঁ, প্রাইভেটে নাকি লাইব্রেরিতে? লাইব্রেরিতে। লাইব্রেরিতে। বুঝতে পারছো কিনা? এটা কিন্তু এমসিকিউ। কিভাবে তোমাকে বুঝাইতো না যে এখান থেকে এটা পড়তে হয়? বুঝছো, তুমি তো রিডিং করে তুমি করে চলে গেছো। কিন্তু এখানে যে পড়ার অনেক কিছু আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই জন্য আমি এভাবে ধীরে ধীরে বুঝাইতেছি আর কি, যে কেমনে কেমনে পড়তে হয়। যথার্থ শিক্ষিত হইতে হলে লাইব্রেরিতে পড়তে হবে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা আবশ্যক বলে মনে করে। মানে প্রগতিশীল জগৎ আমরা যেটা বলতেছিলাম আর কি, যে প্রগতিশীল জগৎ বলতে এটা যে বর্তমানে কোন রিসার্চ পেপারটা আবিষ্কার হইতেছে, কোন জিনিসটা কোথায় আসতেছে, মানে এখন ইলন মাস্ক কোন রকেটটা ছাড়ছে, এরপরে কোনটা লঞ্চ করব। এই যে মনে করো জগৎ যে ডেভেলপ হইতেছে, এটা সব দিক থেকে আর কি। এটার জন্য মানে আমি যদি এটার সাথে খাপ খাইয়ে চলতে চাই আর কি, তাহলে আমাকে অবশ্যই সাহিত্য চর্চা করতে হবে। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য কি করছেন, উপস্থাপনা করছেন। প্রবন্ধটি এই শিক্ষা দিয়ে যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্যের চর্চার কি নাই, কোনো বিকল্প নাই। বুঝছো? লাস্টের লাইন দুটো ইম্পর্টেন্ট। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য কি করছেন, উপস্থাপনা করছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা line। তো কি উপস্থাপনা করছে প্রবন্ধটি?
কি শিক্ষা দিছে? জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কি নাই? বিকল্প নাই। বুঝছো? এই তিনটা টার্মকে, যে জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই, এই টাইমগুলোকে সে প্রাধান্য দিছে। তো আমরা এখান থেকে মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেছি। এই কনসেপ্টটা নেওয়ার পরে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, যে আমি এই জিনিসগুলো পড়াইছিলাম, যে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি, কিভাবে এটা আসে, এই কনসেপ্ট গুলো বলছিলাম। তারপরে এটা বলছিলাম। তারপর হচ্ছে এটাও পড়াইছিলাম, যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের যে কম না। কেন? এবং স্কুল কলেজের চেয়ে কি একটু বেশি। এই কথা শুনলে অনেকে কি করবেন, চমকে উঠবেন। কারণ হাসপাতালে দেহের ট্রিটমেন্ট করা হয়, আর লাইব্রেরিতে বই পড়ে মানুষ কিসে হয়, যথার্থ শিক্ষিত হয়ে ওঠে। মানুষের আত্মিক ট্রিটমেন্ট করা হয়, ঠিক না? তার হৃদয় মন মানসিকতার কি হয়, বিকাশ হয় এই যথার্থ শিক্ষার মাধ্যমে। কোন ওই কোটেশন গুলো, ওই যে এডুকেশনের যে কোটেশন গুলো আছে, এগুলো কি করবা, ইউজ ইউজ করতে পারো। সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, এই লাইনটা পড়াইছিলাম। হ্যাঁ। তারপর হচ্ছে শেষ, সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, দুটো পর্যন্ত পড়েছেন। এখন আসো এরপরের ইয়াটা থেকে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, পরের জায়গাটা থেকে শুরু করবো আর কি। দেখো, মানে এই জায়গাটাতে একটু ফোকাস করো, যে দেখো কি বলতে যাচ্ছে, যে দেখো যে আমাদের স্কুল কলেজে শিক্ষা পদ্ধতিটা ঠিক হচ্ছে উল্টা। সেখানে ছেলে মেয়েদেরকে কি করা হয়, তাহলে আমাদের স্কুল কলেজে শিক্ষার পদ্ধতিটা লেখকের মধ্যে কি ঠিক আছে নাকি উল্টা? উল্টা, লেখকের মতে উল্টো। উল্টা। হ্যাঁ, উল্টো, লেখকের মধ্যে হচ্ছে উল্টো। উল্টো জিনিসটা কি? উল্টো জিনিসটা হচ্ছে যে সেখানে ছেলেদেরকে বিদ্যা জ্ঞানানো হয়। তারা জীর্ণ করতে পারো আর না পারো, মানে তুমি পড়তে পারো আর না পারো এটাই শোনা। মেনলি হচ্ছে যে এখানে তোমার সায়েন্সের বা বিভিন্ন ধরনের টপিক দিয়ে তোমাকে কি করতে হবে, এটা শিখতে হবে। এর ফলে ছেলেরা মানসিক, শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে কি হয়, বেরিয়ে আসে। কারণ তাকে যখন প্রেশার দিয়ে কোনো কিছু করানো হয়, তখন আসলে সেটা আসলে তার মানে শরীর ও মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। হ্যাঁ, একটা জানাশোনা উদাহরণের সাথে বিষয়টা পরিষ্কার হওয়া যায়। কারণ আমাদের সমাজে অনেক মা আছেন, এটা আমি বলছিলাম, যে সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গুলানোটাই শিশুর স্বাস্থ্য ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করে। মানে মানে মা মনে করে এটা আর কি, সন্তান যত গরুর দুধ খাইতে পারবো, ততই সে স্বাস্থ্যবান হবে, সে তত মেধাবী হইব, সবকিছু হইব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি বেশি খাওয়ানো হয়, তাহলে বদ হজম হয়ে সন্তানটা কি হতে পারে, মারা যেতে পারে। তো দেখো, এটাই বলতেছে আর কি, যে দুগ্ধ অতি উপাদেয় পদার্থ, তার উপকারিতা ভোক্তার জীর্ণ করার শক্তির উপর নির্ভর করে। কারণ আমি কতটুকু অ্যাবজর্ব করতে পারবো, এটার উপর নির্ভর করে আছে আমি কতটুকু দুধ খেলে সেটা আমার শরীরের জন্য উপকার হবে। ঠিক আছে? কিন্তু এটা না বুঝে যদি এখন এমন হয় যে ছেলের আপত্তি সত্ত্বেও জোর করে খাওয়াই দেওয়া হয়, তখন যেটা হবে কি, যে একটা সময় পরে ছেলে হাত পা ছুটতে থাকবে। এবং মায়ের উদ্দেশ্য সাধু, যেমন এখানে এটা বলতেছে আর কি, মা বলে আর কি, আমার মাথা খাও, আমার মুখ দেখো, এক ডুব করে সন্তানকে খাওয়াতে চায়। মা তার উদ্দেশ্য যে খুব সাধু, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ। কিন্তু এই বিষয়ে সন্দেহ নাই যে উক্ত বলা করার ফলে মা ছেলের যকৃতর মাথা খান, এবং বুকের পর বুক তার মরা মুখ দেখার সম্ভাবনা কি বেড়ে চলে। মানে যকৃত মানে হচ্ছে অনেকটা কলিজা যেটা বলি আমরা আর কি। তো আসলে মানে যেটা দিয়ে হচ্ছে রক্ত সঞ্চালনের মধ্যে যেটা মানে সহায়তা করে আর কি। তো সন্তানকে এইভাবে মানে জোরপূর্বক এক ডুব করে খাওয়াইতে খাওয়াইতে সে হাত পা যখন ছুড়ে দেয়, কিছুক্ষণ পরে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় আর কি। সে মারা যেতে পারে। তো মার উদ্দেশ্য সাধু, যে সন্তান মোটা হয় বা দুধ খাইলে মোটা হয়, কিন্তু এটা তো তার অ্যাবজর্ব করার একটা ক্ষমতা আছে। সে এক ডুব বা দুই ডুব বা পাঁচ ডুবের বেশি খাইতে পারবে না। মা খাওয়াই ফেলতেছে 15 ডুব। এটা তো অনেক বড় সমস্যা। এই জিনিসটা বলতেছে যে, এটা দিয়ে সে বুঝাইতেছে যে আমাদের স্কুল কলেজে শিক্ষা পদ্ধতি প্রায় একই ধরনের, মায়ের মতো আর কি। মনে করো যত পড়া মনে করি স্টুডেন্ট শিখতেছে, আসলে ঘটনা এটা না। এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে কথা শুরু হয় তা বলা কঠিন। কেননা দেহের মৃত্যুর রেজিস্টারই হয়, আত্মার মৃত্যু হয় না। এই যে একটা জোরপূর্বক করানোটা, যেমন আমি নিজে একটা জিনিস বুঝি আর কি।
আমার এই লেকচারটা হওয়ার কথা হচ্ছে মাত্র 40 মিনিটে, বুঝছো? না, আমি কি তোমাদেরকে কোনো লেকচার 40 মিনিট পড়াই? কত মিনিট পড়াই? না স্যার। হুম। অনেক বেশি পড়ায় না? 40 মিনিটের চেয়ে, এই 40 মিনিটের বেশি যেটা পড়াইতেছে, আমি তো মানে ক্লাস গল্প করি, আমি কেউ মানে প্রাইভেট টিচারদের মতো গল্প করি কিনা ক্লাসে? এরকম কি কখনো মনে হয়েছে যে আমি এটা নিয়ে গল্প করতেছি, ওইটা নিয়ে গল্প করতেছি, এরকম কি কখনো মনে হয়েছে? না স্যার। না, আমি কিন্তু আসলে গল্প করি না। আমি যে টিচারদের কাছে পড়তাম এই 40 মিনিটের মধ্যে ওরা হচ্ছে 30 মিনিট গল্প করতো, 10 মিনিট পরে। বুঝছো? আমি তো গল্পই করি না, আমি ক্লাস শুরু করে দিই, মানে পড়ানো শুরু করি, কিন্তু আমি বুঝি যে 40 মিনিটের পরে যে পড়াটা পড়াইতেছি এটা তোমাদের ব্রেনের উপর একটা প্রেশার ক্রিয়েট করতেছে। বুঝতে পারছো? এখানে 10-এর স্টুডেন্ট আছে, এই জন্য হচ্ছে আমি 40 মিনিটের উপরে পড়াই দিই। যদি 10-এর স্টুডেন্ট না থাকতো তাহলে আমি আসলে এই 30-40 মিনিটে পড়াইতাম। আর তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করার জন্য মূলত আসলে আমি প্রেশারটা দিয়ে দিয়েছি। এটা অন্যভাবে নিও না। এখানে একটা লাইন আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মানে স্কুল কলেজ যে শিক্ষা পদ্ধতি আর কি, এটা ওই একই ধরনের। মানে আমি জোরপূর্বক 40 মিনিটের উপর বাকি টাইমটা পড়াইতেছি। এর ফলে কারণ এটা পড়া অ্যাবজর্ব করার একটা সিস্টেম আছে যে এত মিনিটের উপরে দিয়ে তারপর ব্রেক দিয়ে পড়ানো হয়। আমাদের স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের ওই মার ঢুকের মতো আর কি, যেমন ধরো 40 মিনিটের উপর নেওয়াটা টাফ হয়ে যেতেছে, তারপর আমি তোমাদেরকে ওই জোর করে আটকে রাখতেছি, অনেকটা এই টাইপের হয়ে যেতেছে। তো আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ওই মা জীবনে একটু একটু করে সন্তানকে খাওয়াইতে গিয়ে সন্তানকে মেরে ফেলার সম্ভাবনা বাড়াই তোলে আর কি। হ্যাঁ, তো স্কুল কলেজে সেই কাজটাই করে। এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশয় হচ্ছে, তা হচ্ছে কঠিন। বুঝতে পারছো? মানে ইন্টারনাল যে তার মানে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে আর কি, তার আক্রান্ত হচ্ছে আর কি, এটা আসলে বলাটা কঠিন হয়ে যাচ্ছে। কেননা দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয়, আত্মার মৃত্যু রাখা হয় না। এটা মানুষ যখন মেন্টালি অসুস্থ হয়ে যায়, মেন্টালি যখন তার মধ্যে এই জিনিসটা ক্রিয়েট হয় আর কি, যে সে পড়তে পারতেছে না, সে পড়াশোনাটা করতে পারতেছে না, তার মানে আত্মিক মৃত্যুটা যে হয় এটা তো আর মানুষ বুঝতে পারে না। তোমরা এখনো বুঝবা না, যখন বড় হইবা তখন দেখতে পারবে আর কি মেন্টাল ডিসঅর্ডার যে জিনিসটা। তো এটা যখন হয় তখন আসলে কিছু করা যায় না আর কি। তো দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয়, কিন্তু আত্মার মৃত্যুর হয় না। এই লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর কি, কারণ এটা কিভাবে হয়, মানে এই যে দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয়, আত্মার মৃত্যু হয় না, তুমি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি করা হয়? একটা সুস্থ শিশুকে আর কি, স্বাভাবিক শিশু, সে শিক্ষা স্কুল কলেজে গেছে আনন্দ নিয়ে পড়াশোনা করার জন্য। সাহিত্য তাকে সে আনন্দ তুলে দিত, হোয়েন ইউ বাই এ বুক ইউ বাই প্লেজার। কিন্তু আলটিমেটলি ঘটনাটা কি হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান তাকে জোরপূর্বক শিক্ষাটা ব্রেনের মধ্যে ঢুকাই দিয়ে চেষ্টা করে কি করেছে, তাকে ইনফ্যান্টাইল লিভারে, হ্যাঁ, তাকে কি করা হয়েছে, তাকে মানে চেপে একটা মেরে ফেলার মতো একটা সিচুয়েশন আর কি। গতাসু করে তাকে হচ্ছে এরকম একটা পজিশনে নিয়ে যেতেছে আর কি। তো মানে মানে ইনফ্যান্টাল লিভারে আক্রান্ত করে হচ্ছে তাকে মেরে ফেলার মতো একটা সিচুয়েশনে, গতাসু মানে মৃত আর কি। হ্যাঁ, মানে মেরে ফেলার মতো একটা সিচুয়েশনে নিয়ে গেছে আর কি। তো এই জন্য লেখক এই লাইনটা কিভাবে বলছে আর কি, দেহের মৃত্যু রেজিস্টার রাখা হয়, আত্মার হয় না। এখন আসো আমরা পরের লাইনটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা কিন্তু আত্মার অপমার্জিত হয়ে বৃদ্ধ হওয়া দূরের কথা উৎফুল্ল হয়ে উঠি। মানে এই যে মানুষ যে আত্মিকভাবে মৃত্যুবরণ করতেছে, তাকে যে জোরপূর্বক মানসিক প্রেশার ক্রিয়েট করে পড়াশোনার দিকে যে ডাইভার্ট করা হচ্ছে বা স্কুলে পাঠানো হচ্ছে, আমরা মনে করছি আরে অনেক লোক স্কুলে যেতেছে মানে ওয়াও, রাষ্ট্র আগায় গেছে, শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত করছে। আসলে কিন্তু ঘটনাটা এটা না। তো বাংলাদেশে এখন অনেক বেশি স্টুডেন্ট প্লাস পাইবে, অনেক বেশি স্টুডেন্ট স্কুলে যায়। যে পরিমাণ উন্নত হওয়ার কথা, দেশ কি ওরকম উন্নত হয়েছে? হয় না। হ্যাঁ। তো এটাই মেইন কারণ আর কি, আমরা কিন্তু আত্মার অপমৃত্যুতে ভীত হয়েও ওঠা দূরের কথা, আমরা কি হই আরো উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি যে দেশ যে যত ছেলে পাশ হচ্ছে ততই শিক্ষার বিস্তার হচ্ছে, পাশ করার শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এই দেখো, এটা একটা মারাত্মক কথা বলছে যে পাশ করা, হুম, ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এ সত্য আমাদের স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই, মানে আমরা লজ্জিত হই যে আমরা এটা মনে করি যে পাশ করছে মানে শিক্ষিত হয়ে গেছে। না, দিস ইজ দ্য টোটালি একটা ডিফারেন্ট ইস্যু, এটা সবসময় মনে রাখবা। স্টুডেন্ট পাস করছে মানে মানুষ চুরি করে পাস করতে পারে, বিভিন্ন ভাবে পাস করতে পারে, কাউকে লিখে লিখে পাস করে যেতে পারে। তার মধ্যে একাডেমিক লেভেল বা তার মধ্যে স্বশিক্ষা আত্মশিক্ষা অর্জিত হয়েছে, এটা কিন্তু হয় মানে না। আপনি পাশ করার মধ্যে দিয়ে মনে হতে পারে এটা মানুষ মানে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন নহেদন হলে প্রয়োজন, মানে নহেদন নহে বিদ্যা হলে প্রয়োজন। ব্যাপারটা হচ্ছে এটা যে
আমি বই থেকে এটা পড়াশোনা করছি, কিন্তু এটা বাস্তব জীবনে যদি আমি সেটাকে অ্যাপ্লাই না করতে পারি, যে নিছক এটা পাশ করা বিদ্যার মধ্যে রয়ে গেছে, এটা আমরা আসলে শিক্ষিত হয় নাই। ঠিক আছে, আমরা নিজেকে ডেভেলপ করি নাই, আমরা নিজেকে আলোকিত করতে পারি নাই, এই জায়গাটাতে হচ্ছে সমস্যা আর কি। তো এই জন্য পাশ করার শিক্ষিত হওয়া কখনোই কি না, এক জিনিস না। তো এটার ব্যাখ্যা হিসেবে লেখক কি বলতেছে, শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফার্সি শাস্ত্রী বলেন আর কি, যে সময় যে একসময় একসময় দেশের শিক্ষা পদ্ধতি এত বেয়ারা মানে এত বাজে ছিল যে সে যুগে কি হয়েছে, ফ্রান্সওয়াজ বাই ইল্ডার্স, মানে যে জিনিসটা হচ্ছে আর কি, যারা পাশ করতে পারেনি তারা কি করছে, ফ্রান্সকে রক্ষা করছে। বুঝতে পারতেছো? যারা পাশ করছে তারা ফ্রান্সকে রক্ষা করতে পারে নাই, এবং যারা পাশ করতে পারে নাই তারা কি করছে, ফ্রান্সকে রক্ষা করতে। এই জিনিসটা দিয়ে উনি কি বুঝাতে চাইছে, এর কারণ হই, মানে এটা, মানে লেখক এটা ব্যাখ্যা করতেছে, এর কারণে এটা হইতে পারে তাদের মনেও বলছিল যে তারা কলেজের শিক্ষাকে খুব প্রত্যাখ্যান করছে। যারা ফেল করছে আর কি, এরা ছিল ওরা, আমরা যেহেতু কলেজের শিক্ষাকে বাদ দিয়েছি সুতরাং আমরা দেখাই দিব যে না পড়িয়া, মানে আমরা কলেজের শিক্ষাটা ওইভাবে নেই নাই আর কি, কিন্তু আমরা ফ্রান্সকে রক্ষা করছি, মানে এই জন্য তাদের মধ্যে এইটা কলেজের শিক্ষাকে প্রত্যাখ্যান করছিল। এটা একটা কারণ হইতে পারে, বাট এই কারণটা কম, বুঝছো? এটা একটা কারণ হইতে পারে। আর একটা কারণ কি, নৈশে শিক্ষা প্রত্যাখ্যান করছিল বলেই তাদের মনের বল বজায় ছিল, একই কথা আর কি। তো এই স্কুল পালানো ছেলেদেরকে দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল, এবং ওই যারা স্কুল ত্যাগ করছে আর কি, এদের মধ্যে থেকে কি, বুঝতে পারছো, ফ্রান্সের যত কৃতকর্মা মানে যারা ফ্রান্সকে রক্ষা করছে, ফ্রান্সের যত আবিষ্কার করছে তাদের তৈরি হয়েছিল আর কি। তো তাদের মধ্যে একটা জিনিস হচ্ছে কি যে তারা মানে সেই স্কুল কলেজের শিক্ষাটাকে প্রত্যাখ্যান আচ্ছা, করছে আর কি। আবার কি লাইনটা বলবেন? আমার নেটে একটু সমস্যা করছে, আমি কথা আটকে আটকে আসতেছে। বলতেছিলাম এটা আর কি, যে ফ্রান্সকে যারা আসলে পড়াশোনা করেনি বা যারা পাশ করতে পারেনি, বুঝতে পারছো, যারা অশিক্ষিত আর কি ফ্রান্সের, ওই লোকগুলোই কি করছে, ফ্রান্সকে রক্ষা করছে আর কি, ফ্রান্সকে প্রোটেক্ট করছে শত্রুদের কাছ থেকে, এবং ফ্রান্সের ডেভেলপমেন্ট করছে, উন্নতি করছে। তাহলে হিসাবে কি করার কথা, ফ্রান্সকে রক্ষা করার কথা কাদের, যারা স্কুল কলেজে পড়াশোনা করছে তারাই তো রক্ষা করার কথা, তারাই তো ফ্রান্সের উন্নতি সাধন করার কথা, ঠিক না? কিন্তু কি হয়েছে, ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা এতটা বাজে ছিল, হ্যাঁ, এতটাই ইয়া ছিল যে আর কি, তোমার দেখো এখানে এই শব্দটা দেয় নাই, মানে বেয়ারা মানে হচ্ছে কি, মানে মানে এতটাই জঘন্যপূর্ণ ছিল আর কি। যারা স্কুল কলেজে যায় নাই, যারা পড়াশোনা করে নাই, তারাই ফ্রান্সকে রক্ষা করছে। বুঝতে পারছো? মানে এই প্রকৃতি ছিল। তাহলে কি কারণে তারা রক্ষা করছে, একটা কারণ এটা হইতে পারে, বলতেছে এটা যে একটা কারণ হচ্ছে তারা মানে স্কুল কলেজের শিক্ষাকে প্রত্যাখ্যান করছিল, কারণ এটা হচ্ছে বেয়ারা টাইপের, এটা আসলে কোনো ওইরকম খুব বাজে অবস্থা আর কি। এটা মানব জীবনের ক্ষেত্রে তেমন কোনো কাজে কাজে লাগতো না, এরকম কিছু একটা আর কি। আর নই, তারা যেহেতু স্কুল কলেজের শিক্ষাকে প্রত্যাখ্যান করছে, তাদের মধ্যে এরকম কি ছিল, হ্যাঁ, তাদের মধ্যে একটা মনোবল আছে, যা থুরু আমরা স্কুল কলেজ বাদ দিলেছি, আমরা এটা বাদ দিয়ে দেখাই দেবো। কিছুদিন আগে বাংলাদেশে একটা কলেজ শিক্ষার্থী, সম্ভবত আর্টস ব্যাকগ্রাউন্ডের হইতে পারে, সে একটা এরোপ্লেন আবিষ্কার করছে, তোমরা কি দেখছো নিউজ? মানে সে একটা এরোপ্লেন দিয়ে মানে আবিষ্কার বলতে হচ্ছে এটা জি সে জি, ওই যে গ্রামে না এটা, গ্রামে নর্মালি। উড়ে দেখাইছে, বুঝছো না? তখন জি আমাদের জি। এই শহরে যারা পড়তেছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়তেছে, এরা পর্যন্ত এরোপ্লেন বানাইতে পারে নাই, বুঝছো, কিন্তু সে কিন্তু বানায় দেখাইছে। তো সেইটার মধ্যে কি এমন কি, মানে কি সে সায়েন্সে পড়ছে বা অনেক বেশি কিছু করছে, ব্যাপারটা এটা না। তার মধ্যে একটা মনোবল আছে, ধরো আমি যেহেতু প্রত্যাখ্যান করছি, ঠিক আছে, ইউনিভার্সিটির পড়াকে, বা এই জন্য আমি কাজ করে কি করবো, দেখাই দেবো আর কি, এরকম একটা কারণ হইতে পারে। প্রথম কারণটা হচ্ছে তারা কলেজকে অবজ্ঞা করছে, 2 নাম্বারটা হচ্ছে যে তারা শিক্ষাকে প্রত্যাখ্যান করছে, 3 নাম্বারটা হচ্ছে কি, যে জিনিসটা বলতে এই স্কুল পড়ানো ছেলেদের মধ্যে থেকে কি হয়েছে, ফ্রান্সের যত কৃতকর্মা, যতগুলো রিসার্চার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, বা ফ্রান্সকে যারা রক্ষা করছে প্রধানমন্ত্রী, সবাই কি হয়েছে এই স্কুল পড়ানোর মধ্যে দিয়ে তৈরি হয়েছে। তো ওই সময় কি ফ্রান্সের পড়াশোনার লেভেলটা ভালো ছিল নাকি খারাপ ছিল? হ্যালো? খারাপ ছিল। অনেক খারাপ ছিল, শুধু খারাপ খারাপ, ছিল। খারাপ স্কোয়ার। হুম, মানে অন্য লেভেলের খারাপ ছিল, বুঝছো? তো এই জন্য লেখা করতেছে যে সে যুগে, আচ্ছা তাহলে তুমি লিভ নাও, কাফি, তুমি লিভ নাও, ঠিক আছে, পরে রেকর্ডিং থেকে দেখো, নিয়ে নাও। তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে ওই সময় তাহলে খারাপ ছিল, তাহলে সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো সেটা আমার জানা নাই। হুম, কিন্তু তবু আমি জোর করে বলতে পারি যে এই যুগে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যে রীতি চালু আছে তার চেয়ে সেখানকার শিক্ষা পদ্ধতি কখনো নিকৃষ্ট ছিল না।
লেখক এটা বলতে যেতেছে যে বর্তমানে মানে এই যুগে মানে আমাদের বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠান চালু আছে আর কি, ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা কখনোই বাংলাদেশ থেকে কি ছিল না, কোনো যুগে কোনো কালে কি ছিল না, খারাপ ছিল না। খারাপ ছিল না, আশা করি না। আশা করি না। ডেফিনেটলি এটা লেখকের মধ্যে এই কনসেপ্টটা আছে। তো সে মানে সেই জন্য লেখক কি বলতে চাইছে দেখো, সকলেই জানেন যে মানে বর্তমানে যেটা করে আর কি, জানেন বিদ্যালয়ে মাস্টার মশাই নোট দেন, তোমরা এখন নোট পাইবা না, যেমন আমার কাছে নোট নাই, নোট দেয় আর কি। মানে বিভিন্ন প্রশ্ন থেকে প্রশ্নের উত্তর লেখা দেয়, সেই নোট মুখস্থ করে ছেলেরা কি করে, পাশ করে। এর এর জুড়ে একটি ব্যাপার যে আমাদের দেশে রাখা হয়। তো এই দেখো, বিদ্যালয়ে মাস্টার মশাই কি দেয়, কলম দেয়, খাতা দেয়, বই দেয়, নাকি নোট দেয় লেখকের মতে? নোট নোট। নোট দেয়। নোট দেন, ঠিক আছে। এখন নোট নাই, তো এখন এই যুগটা নাই। এর জুড়ে এখন শীত দিয়ে, শীত বুঝছো, শীত নিয়ে বা আমরা শীত দিয়ে আর কি, শীত পড়বার। এর জুড়ি একটি ব্যাপার, এর জুড়ি আর একটি ব্যাপার আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তর উত্তর কামানের গোলা পর্যন্ত কি করতে পারে, গলা দাগন করে ফেলে। এর একে একে সবগুলো উগলে দিই, আবার সবগুলো কি করে বের করে দেয়। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, অনেক বাজিকর আছে। মজার কিন্তু চ্যাপ্টারটা, বুঝছো? তোমরা আসলে মানে যে ওইভাবে মানে ধরতে পারো আর কি, যে আমি যে পড়াইতেছি আর কি, দেখো অনেক মজা হবে। অনেক বাজিকর আছে, দেখবে সে বন্দুকের গুলি খেয়ে ফেলতেছে, তারপরে কি করতেছে, কামানের গোলা কি করতেছে, খেয়ে ফেলতেছে। আবার জুড়ায় একটু দেয়। পরে সে কি করছে, বাজি ধরে আর কি, আবার একটু পরে সে মুখ থেকে এই গুলাগুলো কি করতেছে, বের করে দিচ্ছে। বুঝছো কিনা? হুম, পেটের ভিতর থেকে এই গুলাগুলো বের করতেছিল। এর ভিতরে যে অসাধারণ কৌশল আছে, এটা কি কোনো সন্দেহ আছে? ইচ্ছা করলে কি তুমি এটা বন্দুকের গুলি পেটের ভিতরে মানে অ্যাবজর্ব করতে পারবা বা খেতে পারবা? না স্যার। না, সেটা কিন্তু খাওয়া সম্ভব না। তো এখানে লেখক একটা জিনিস বুঝাইতে যেতেছে, খেয়াল করো, মারাত্মক একটা পয়েন্ট। সে বলতেছে যে বন্দুকের গুলি, কামানের গুলি সে তো সবই খাইতে খেয়ে ফেলতেছে, আবার একটু করে এটা বের করে দিতেছে। এর ভিতরে যে অসাধারণ কৌশল আছে, এটা যে খাইতেছে এবং বের করে দিতেছে, বন্দুকের গুলি, কামানের গুলি যে বাজি করে, এই কৌশলের মধ্যে যা আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা কিন্তু সত্য কথা। কিন্তু এই গুলা, হ্যাঁ, সরি, কিন্তু এই গেলা আর উগলানো দর্শকের কাছে তামসা। আমরা যে দর্শক মানে চারপাশে দাঁড়ায় যারা এই বাজিটা দেখতেছে, তাদের কাছে এই মানে এই বারুদ গুলো বা এই বন্দুকের গুলিগুলো যে সে গেলতেছে, বুঝছো, আবার বের করে দিচ্ছে আর কি, এটা দর্শকের কাছে কি এটা হাস্যকর না? আমরা দাঁড়ায় যদি এরকম একটা বাজি দেখতাম, আমাদের কাছে কি মনে হইতো? হাস্যকর মনে হইতো, আও সুন্দর, আমরা হাত তালি দিতাম, তালি দিতাম, ঠিক না? জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমাদের কাছে এটা কি হাস্যকর, তামসা। হুম, তামসা হলেও বাজিগরের কাছে তা প্রাণবন্ত ব্যাপার। কুকর্দানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বুঝতে পারছো? মানে দর্শকের কাছে সে আনন্দ দিতেছে ঠিকই, কিন্তু বাজিগরের পক্ষে, ঠিক আছে, মানে এটাকে মানে হাততালি দিয়ে স্বাগত জানানো, এটা তার জন্য কি অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই এ, মানে মানে বন্দুকের গুলি এগুলো তো লোহা, বুঝতে পারছো? বা মানে এটা যে সীসা আর কি, সীসা দিয়ে তৈরি। এটা যখন মানে বডিতে বা কোনো একটা পার্টসে ঢুকে তখন সহজে ফাইটা যায় আর কি। কি কারণে সীসা দিয়ে তৈরি, তা আমরা অন্য একটা ক্লাসে পড়বো আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা দেখি যে এই যে বাজিকর কিন্তু আসলে এটা মানে বাস্তবে একটা গুলো কি করতে পারে না, সে এবজর্ব করতে পারে না, মানে পেটের ভিতরে সে ওই যে আমরা দেখছি না যে পেটের মধ্যে খাবার খেলে এটা হজম হয়ে যায়, সে কিন্তু কোনোটাই হজম করতে পারে না। তো এই কথাটা বলছে আর কি, যে তার কাছে এটা অনেক বেশি অপকারী। যে ব্যক্তি আসলে আমাদের কাছে আনন্দ তামসা, কিন্তু বাজিকরের কাছে এটা কি অনেক কষ্টসাধ্য এবং অপকারী। কেন? এই কারণে, কারণ হচ্ছে বলা বাহুল্য, যে এটা বিস্তারিত বলা যায়, সে বাচ্চারা লোহার গুলাগুলোর এক কণাও কি করতে পারে না, হজম করতে পারে না। জীর্ণ করতে পারে মানে হচ্ছে কি, হজম করতে পারে না। আমাদের মানে এই জিনিসটা সে বলতে চাইতেছে যে মানে বাজিকর মানুষকে আনন্দ দেওয়ার জন্য কামানের গুলা, বন্দুকের গুলা খাই ফেললো, সে যেমন পেটে হজম করতে পারে না এবং এটা তার জন্য বিশাল কষ্টসাধ্য ব্যাপার এবং শরীরের জন্য অপকারী, ঠিক তেমনি আমরা যে নোট মুখস্থ করি স্যারের দেওয়া, ঠিক আছে, এই নোট গুলো কি ওই বন্দুকের কামানের গুলার মতোই, বুঝছো, আমরা মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে এটা আমাদের মানে হৃদয়ের মধ্যে বাস্তব জীবনে সেটা কি হয় না, হজম হয় না, আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি না। এটা কেবল ওই মুখস্থ করার মধ্যে কি থেকে যায়, সীমাবদ্ধ থেকে যায়। এবং পরীক্ষার হলে গিয়ে আমরা কি করি, সে যেমন গুলাটা পেটের মধ্যে দিয়ে একটা পরে সময় পরে কি করে উদগীরণ করে দিই, বের করে দিই,
আমরা ওই মুখস্থ করা পড়াটাকে কি করে দিই, বের করে দিই পরীক্ষার ইয়ার মধ্যে গিয়ে, এরপরে আর এটার সাথে আমাদের কি থাকে না, কোনো সম্পর্ক থাকে না। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আমাদের ছেলেরা নোট নামন গুরুদত্ত, গুরুদত্ত মানে শিক্ষক দ্বারা দানকৃত নানা আকারে নানা প্রকারের গোলাগুলি কি করে বিদ্যালয়ে গলা ধরো গলাধঃকরণ করে পরীক্ষা লইয়ে তা উদ্গীরণ করে দেয়। এজন্য সমাজ তাদের কি বাহবা দেয়, ওয়াও ভালো রেজাল্ট করছে, হাততালি হি হি হি। কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে, মানে জাতি খুব বেশি এনার্জেটিক হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশ ব্যর্থ সে বিষয়ে অধিকাংশ লোকই একমত, যে আমাদের যে স্কুল কলেজের শিক্ষাটা এই অনেকাংশে ব্যর্থ। আমি বলি যে শুধু ব্যর্থ নেই, অনেক স্থলে মারাত্মক। এই যে মানে বন্দুকের গুলি খাওয়ার মতো আর কি। কেননা আমাদের স্কুল কলেজ ছেলেদেরকে স্বশিক্ষিত হবার সুযোগ দিয়ে না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার পরটাই পর্যন্ত কি করে দেয়, নষ্ট করে দেয়। তো লেখকের মধ্যে স্কুল কলেজ কি শুধু ব্যর্থ না, অনেকাংশে কি হুম অনেকাংশে মারাত্মক। মারাত্মক কেন? কারণ স্কুল কলেজের এই শিক্ষা হুম একটা শিক্ষার্থীকে ছেলেদেরকে স্বশিক্ষিত হবার সুযোগ দেয় না, বরং স্বশিক্ষিত হওয়ার পথটা নষ্ট করে দেয়। আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পত্তি হয়ে বেরিয়ে আসে সে তার আপনার বলতে কোনো কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। মানে সে এমন একটা প্যাটার্নে তৈরি হয় আর কি, তার নিজস্ব সক্রিয়তা বলতে কোনো কিছু থাকে না, তার ক্রিয়েটিভিটি বলতে কোনো কিছু থাকে না। কারণ সে কিছুদিন এটা মুখস্থ করে, ওইটা মুখস্থ করে, ওইটা মুখস্থ করে, ওইটা মুখস্থ করে, তারপর আপনি চিন্তা করে এটা সার্টেন টাইম পরে বিসিএস দিলে তারপর ক্যাডার হবে। মানে তার মধ্যে যে ক্রিয়েটিভ সেন্স, সে যে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু তৈরি করবে, এই সেন্সটা তার মধ্যে নষ্ট হয়ে যায়। মানে কেউ একটা পড়া রেডি করে দিছে, ওই পড়াটা সে মুখস্থ করে বলতেছে, বসে সে অনেক কিছু মনে করতেছে নিজের। আলটিমেটলি তার যে নিজের চিন্তার যে বিকাশটা, আর জ্ঞানের পরিধির যে বিকাশটা, এই জিনিসটা হয় না আর কি। এই জন্য এটা বলছে আর কি। হ্যাঁ, যে এই এই শিক্ষা যন্ত্রের মধ্যে দিয়ে যে যুবক নিষ্পত্তি হিসেবে বেরিয়ে আসে তার আপনার বলতে কোনো কিছু থাকে না, তার নিজস্ব সক্রিয়তা বলতে কিছু নেই তার, যদি না তার প্রাণ অত্যন্ত করা না হয়, যদি অত্যন্ত মেধাবী না হয়। এই জন্য দেখবে যে যারা বাংলাদেশ থেকে যারা রিসার্চার হয় বা সায়েন্টিস্ট হয়, এরা হচ্ছে অনেক মেধাবী টাইপের আর কি, মানে ট্যালেন্ট টাইপের, মানে জন্মগত ট্যালেন্ট, এরা এই টাইপটা যাইতে পারে। সাধারণ স্টুডেন্ট এভাবে যাইতে পারে না, কারণ তাকে ওইভাবে নার্সিং করা হয় না। সৌভাগ্যের বিষয় এই এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যে জন কত এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলো একবারে বোধ করতে পারে না। মানে এরকম কিছু লোক আছে আর কি, মানে ক্ষীণপান জাতির মধ্যে আর কি, যারা হচ্ছে এই শিক্ষা পদ্ধতিতে তারা খাপ খাওয়াই নিছে আর কি। মনে করে যে বলে না যে কই মাছের প্রাণ, বা অন্য কোনো একটা মাছের প্রাণ বলে দেবে, ওই মাছটা কি করতে পারে, যে তোমার হচ্ছে মাই স্টুডেন্ট দিয়ে কয়েকদিন কমে গেছে, তার কি কারণে কমছে জানে না। যে কিছু 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 একটা সেট আপ আছে দেখবা যে, মানে তোমার কই মাছ মানে অনেকক্ষণ জীবিত থাকতে পারে আর কি। মানে কঠিন প্রাণের লোক আছে আর কি, কই মাছের মতো, যারা এই মানে এই কঠিন এই যে জরাজীর্ণ শিক্ষা পদ্ধতি, এই ভুলভাল শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে কি করতে পারে, এরা সার্ভাইভ করতে পারে। এবং তাদের মনকে যদি এটা জখমও করে আর কি, শিক্ষা পদ্ধতি কিন্তু একবারে বধ করতে পারে না। এর মধ্যে দিয়ে এই জন্য এরা কি হয়, পরবর্তীতে অনেক বড় পর্যায়ে যায়, বা রাষ্ট্রের জন্য, দেশের জন্য হ্যাঁ অনেক কিছু করার চেষ্টা করে আর কি। দেখো এরপরের লাইনটা, হুম আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই, কারণ হচ্ছে লেখক খেয়াল করো লাইব্রেরিকে কোথায় স্থান দিছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। লেখক লাইব্রেরিকে কোথায় তার স্থান দিছে, স্কুল কলেজের উপরে। হ্যাঁ এই লাইনটা ইম্পর্টেন্ট। স্কুল এই কারণে যে এত লোক স্বেচ্ছায় কেন স্থান দিছে, কারণ হচ্ছে লোক স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। মানে নিজের আনন্দ চিত্রে স্বেচ্ছায় স্বশিক্ষিত হবার কি সুযোগ পায়, কোথায় পায়, লাইব্রেরিতে। প্রতিটি লোক তার স্বীয় রুচি, স্বীয় শক্তি রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, মানে তার নিজস্ব রুচি অনুসারে আমার যখন যেটা পড়তে ইচ্ছা করতেছে আমি সেই অনুযায়ী পড়তে পারবো, এবং নিজেকে জ্ঞান রাজ্যে হ্যাঁ বিশাল মানে বিশাল এক জগতে আমি কি করতে পারবো, পরিভ্রমণ করাতে পারবো। স্কুল কলেজে বর্তমানে আমাদের যে অপকার করেছে সে অপকারের প্রতিদানের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে কর্তব্য। তো লেখকের মধ্যে লাইব্রেরি মানে কোথায় প্রতিষ্ঠা করা কর্তব্য,
গ্রামে গ্রামে সব কি কি জায়গায়, কারণে? গ্রামে স্কুল গ্রামে। কলেজ যে আমাদের অপকার করছে সেই কারণে। আমি ইতিপূর্বে বলেছি লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। লাইব্রেরি হাসপাতালের যে বেশি উপকারী কি কারণে? কারণ লাইব্রেরিতে আত্মার ট্রিটমেন্ট করা হয়। কিসের ট্রিটমেন্ট? আত্মার ট্রিটমেন্ট। আবার বলতেছে সেটার একটা উদাহরণ দিছে কি কারণে লাইব্রেরি হাসপাতালের যে উপকারী। লাইব্রেরি হাসপাতালের যে কম উপকারী নয়, কারণ তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল। লাইব্রেরি কিসের হাসপাতাল? মনের 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 হাসপাতাল। হাসপাতাল। হ্যাঁ, তো এই মেইন কথাটা বলতে হবে যে লাইব্রেরি হাসপাতালের যে বেশি উপকারী, কম উপকারী নয় মানে বেশি উপকারী। এর কারণ হচ্ছে লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল, এই লাইনটা বলতে হবে। লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। অতঃপর আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বই পড়া নিয়ে এত উকালতি করার কি দরকার, ঠিক আছে? বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? ঠিক আছে, মানে এত উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? বই পড়া তো ভালো, এটা সবাই জানে। আমার উত্তর সকল মুখে মানলেও কাজে মানে না। মুসলমান ধর্ম হম মানব জাতি দুই ভাবে বিভক্ত, যারা কিতাবী আর এক যারা নয়। একটা হচ্ছে কিতাবী মানে হচ্ছে যারা কেবল বই পুস্তক পড়াশোনা করে আর কি, আর একটা হচ্ছে যে যারা বই পুস্তকে মানে সীমাবদ্ধ না আর কি। বাংলা শিক্ষিত সমাজ যে পূর্ব দুর্ভুক্ত নয় একথা নির্বোধে বলা যায় না। যেমন এখানে একটা লাইন কইছে, এটা তোমার ইয়াতে লাগে, আইএলটিএস এ লাগে। লাইনটা একটা বোঝার চেষ্টা করো। যে মুসলমান সমাজ হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে যারা কিতাবী, বুঝতে পারছো, কেতাবী আর কি। আর হচ্ছে আর এক যারা নয়, যারা হচ্ছে কি মানে একবারে কেতাবি বলতে এটা বোঝায় আর কি, যে দেখো যে যারা কেতাব অনুসরণ করে চলে, মানে কিতাবে যেমনি হয়েছে এমনি চলবে আর কি, অন্যদিকে যাইবার চেষ্টা করবে না। মানে বই পুস্তকে যে কেতাব বললে আবার কোরআন শরীফ মনে করো না। কেতাব বলতে হচ্ছে বই পুস্তক, আর বই পুস্তকে যেটা বলছে এটাই, ঠিক আছে? হের এর বাইরে কিছু না, প্র্যাকটিক্যালি কোনো কিছু সে বুঝে না আর কি। সমাজ অবস্থা বাস্তব এগুলো নিয়ে তার কোনো আইডিয়া নাই। আরেকটা হচ্ছে কি যারা কেতাবি নয়, বুঝতে পারছো? বাংলার শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় একথা নির্ভয়ে বলা যায় না। তাহলে বাংলার শিক্ষিত সমাজ কোনটা? মানে পূর্ব দলভুক্ত বলতে কি বোঝানো হয়েছে? এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? তুই কি বলতে পারবা? হ্যালো, আসো না গেছো গা? মানে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমি শুনতেছি না। জি স্যার। এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে যে বাংলার শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় একথা নির্ভয়ে বলা যায় না? এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এ আদিল বলো তো। আরিশা বলো। বাকিরা কেউ কি বুঝতে পারছো? আমার আমার ধারণা মতে ওই হুম। প্রথমে যে বলছে না, মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত, মানে একদল কিতাব পড়ে আরেক দল পড়ে না। তো এরকম ভাবেই এখনের শিক্ষিত সমাজও পড়ালেখা করে, কিন্তু একদল বই পড়ে একদল পড়ে না, মানে আগের মানুষদের মতো তারা পূর্বের দলভুক্ত আর কি। না না, এখানে যে জিনিসটা বলাইতে চাইছে এখানে হচ্ছে যে এটা আইএলটিএস এর পিসিস এর মতো হয়েছে। আইএলটিএস এর পিসি এরকম দেয়, মানে পরের সেন্টেন্সটাকে আগের সেন্টেন্সের সাথে একটা লিঙ্ক আপ করতে যেতে হয় আর কি, বুঝতে পারছো? তো এখানে দুইটা দল আছে, একটা দল হচ্ছে কেতাবি মানে যারা বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ। কিসের মধ্যে সীমাবদ্ধ? উদা কিতাব অনুসরণ করে চলে, কিতাব অনুসরণ, এটা হচ্ছে একটা দল। আরেকটা দল হচ্ছে কি যারা কিতাব অনুসরণ করে চলে না। এগুলো দুইটা দল। এই দুইটা দলের মধ্যে প্রথম দলটা হচ্ছে পূর্ব, যারা কিতাব অনুসরণ করে চলে। আর এরপরেরটা কি? দ্বিতীয় দলটা হচ্ছে উত্তর বা পর, বুঝতে পারছো? এখন বাংলার শিক্ষিত সমাজ পূর্ব দলভুক্ত নয় মানে কি আগেরটা, এখানে দুইটা, এটা হচ্ছে আগেরটা, বুঝছো? মনে করো আগেরটা, আর এটা হচ্ছে কি পরেরটা, যারা এক নয়। বাংলার শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় একথা নির্ভয়ে বলা যায় না। মানে নির্ভয়ে বলা যায় না এই কথাটা দ্বারা এটাই বুঝাইতে যেতেছে আর কি, ঠিক আছে? যে বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ আছে তারা মূলত কেতাবি। এই কথাটা মানে কি? হুম, বাংলার যারা শিক্ষিত সমাজ আছে তারা মূলত কি? কেতাবি, বুঝতে পারছো? এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, মারাত্মক লেভেলের। হ্যাঁ, তারা হচ্ছে কেতাবি আর কি।
বাংলার শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নেই, কথা নির্ভয়ে বলা যায় না। মানে দুইটা নেগেটিভ কথা দিয়ে একটা পজিটিভ কথা বানাই ফেলছে। মানে এটা এইভাবে বলে দিতে পারতো যে বাংলার শিক্ষিত সমাজ কেতাবি দলভুক্ত, বুঝছো? এই কথা না বলে সে বলতেছে যে বাংলার শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয়, এ কথা নির্ভয়ে বলা যায় না, মানে হচ্ছে পূর্ব দলভুক্ত। হ্যাঁ, আমাদের শিক্ষিত সম্প্রদায় নোটের উপর বাধ্য না হলে কি বই স্পর্শ করে না। ছেলেরা যে নোট পড়ে, ঠিক আছে, এবং ছেলেরা বাপেরা যে নজির পড়েন, এই দুইটাই কি বাধ্য হয়ে পেটের দায়ে, নজির মানে হচ্ছে বিভিন্ন আইন কানুন আর কি, মামলা। এরা কি করে, দুইটা হচ্ছে বাধ্য হয়ে এবং পেটের দায়ে আসলে পড়েন আর কি, এর পিছনে অন্য কোনো। সেই জন্য সাহিত্য চর্চা এই দেশে কি একবারে নেই বললেই চলে। কেননা সাহিত্যে সাক্ষাৎ ভাবে উদুরপূর্তির কাজে লাগে না। মানে আমরা সাহিত্যে খেলে পেট ভরে না আর কি, খিদা বিমোচন হয় না। উদুরপূর্তি মানে হচ্ছে পেট ভরা আর কি। বাধ্য হয়ে আমরা বই পড়া একটা অভ্যস্ত হয়ে গেছি। কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার ফলে ফেলে দিই। তোমার কোনো ফ্রেন্ড যদি স্বেচ্ছায় বই পড়লে বলো, আরে তুই নিষ্কর্মা, অলস, তোর কোনো কাজ নাই। যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আমরা এখানে নামাজ পড়ি না, তো আল্লাহ তালা যখন বলেন আর কি যে আমরা আসলে ইবাদত করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য, প্রাণদীপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে। যদি ঘটনাটা এমন হয় আর কি যে কেউ বাধ্য হয়ে হয়ে মানে জোরপূর্বক নামাজ পড়তেছে, ঠিক আছে, এটা কিন্তু আসলে ওই রকম ইবাদত হয় না। বুঝতে পারছো? মানে জোরপূর্বক কোনো আমল কিন্তু আসলে ওই রকম আমল না। এটা হচ্ছে মনের স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ তালা আমল করার নির্দেশ দান করছে, বাধ্যতামূলক ভাবে না আর কি। মানে যেমন হুকুম, মানুষ কোথাও কোনো প্রতিষ্ঠানে যখন জব করে তখন এখানে কি থাকে, একজন কর্মকর্তা থাকে, আর যার আন্ডারে জব করে উনি হচ্ছে কর্মচারী থাকে, ঠিক না? হ্যালো? মানে মানুষ যখন কোনো একটা প্রতিষ্ঠানে জব করে তো বসের আন্ডারে জব করে না, তো বস হচ্ছে কর্ম, মানে এটা হচ্ছে ইয়ে আর কি, প্রতিষ্ঠানের মানে যিনি হচ্ছে তোমার দিক নির্দেশনা দান করতেছেন, আর যারা আন্ডারে থাকে আর কি তারা হচ্ছে কর্মচারী, ঠিক আছে? তো এই আল্লাহ তাআলার সাথে কি আমাদের এই মানে কর্মকর্তা কর্মচারী টাইপের কি কোনো সম্পর্ক? হুম? আমার কথা কি বুঝতে পারতেছো? না, আল্লাহ তাআলার সাথে কি আমাদের সম্পর্কটা এরকম যে এখানে হুকুমের বিষয়, আদেশের বিষয়, হুকুম দিলে এখানে যে কর্মকর্তা কর্মচারী টাইপের সম্পর্ক হয়ে যায় আর কি। এখানে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এই জিনিসটা থাকে না আর কি। তো আল্লাহ তাআলার সাথে কিন্তু আমাদের সম্পর্কটা এরকম না। হ্যাঁ, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে আর কি। তো এখানেও বই পড়ার ক্ষেত্রে ওইটা বুঝাইতে যেতেছিলাম আর কি, আমি ওই উদাহরণটাই আনতে চেয়েছি, মানে বলতে চেয়েছি। বই পড়ার ক্ষেত্রে হচ্ছে আর কি যে যদি কেউ যদি স্বেচ্ছায় না পড়ে আর কি, তাহলে কি হয় না, তাহলে যে জিনিস স্বেচ্ছায় হয় না, খেয়াল করো। হুম, যে জিনিস স্বেচ্ছায় করা যায় না তাতে মনের সন্তোষ আসে না, সেখানে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না। কেউ যদি জোর করে করানো হয় তখন কি মানসিক শান্তি আসে? বলো, তোমরা নিজেরাই বলো, জীবনের যে কোনো কাজ কেউ যদি স্বেচ্ছায় না করে তাহলে কি মানসিক শান্তি আসে? না স্যার। না। এটা কিন্তু কখনোই মনের সন্তোষ আসে না, জোরপূর্বক কোনো কাজে মনের সন্তোষ আসে না। এটা নামাজ হোক, যে কোনো কিছু। এই জন্য বলতেছিলাম উদাহরণটা দিয়ে আর কি, যে কোনো ইবাদত এটা মন থেকে করা লাগে। মানে যে যে জিনিস স্বেচ্ছায় করা যায় না তাতে তাতে মনের সন্তোষ নেই। একমাত্র উদুর পূর্তিতে মানুষের সম্পূর্ণ মন সন্তুষ্টি হয় না। মানে পেট ভরে খাইলে কি হয় না, মানুষের মনের সন্তুষ্টি আসে না। হ্যাঁ, একথা আমরা সকলে জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। আমরা যদি পেট ভরে না খাই মানে আমাদের দেহ বাঁচবে না, কিন্তু একথা আমরা সকলে মানি নে, মানে আমরা মানি না। কি মানি না? মনের দাবি রক্ষা না করতে পারলে মানুষের আত্মা বাঁচবে না। আমরা যদি যেটা মন থেকে চাইতেছি এটা যদি আমরা না রক্ষা করতে পারি, তাহলে মানুষের কি বাঁচে না, আত্মা বাঁচে না। এটা সবচেয়ে বেশি সাফার আমি নিজেই। তো দেহ রক্ষা অবশ্যই সকলের কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। আমরা যখন খাওয়া মানে দেহ রক্ষার জন্য যখন খাইতে হইব, তাহলে আত্মাকে তো রক্ষা করতে হইব। তাহলে আত্মা রক্ষা করতে হলে কি করতে হবে? মানব ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই দুর্বল হয়ে পড়ে। এটা সত্য কথা, কিন্তু মানুষ প্রাণ এবং মনের সম্পর্কটা যদি হারায় ফেলে তো দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতি প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত বেশি নির্জীব। তো জাতি যদি কোনো নিরানন্দ হয় তার মধ্যে কি যদি আনন্দ না থাকে সেটা তত বেশি নির্জীব হয়ে যায়, মারাত্মক ব্যাপার। না, আমি এটা তোমাদেরকে পড়াইতেছি আর অনেক কিছু শিখতেছি, বুঝছো? এটা হচ্ছে আমার বাস্তব জীবনে অনেক কিছু শিখতেছি। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ এবং সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে যে জাতির জীবন শক্তি হ্রাস করা। হ্যাঁ, কোন নীতির অনুসরণই তা কর্তব্য নয়, হতে পারে না। এটা অর্থনীতির
নয়, ধর্মনীতি নয়, মানে কোনো না কোনো নীতি অনুসরণ করে আমরা কি সাহিত্য চর্চা। হ্যাঁ, থ্যাংক ইউ। তো কোনো নীতি অনুসরণ করে আমরা কি করতে পারি না, সাহিত্য চর্চার দিকে দূরে যেতে পারি না। এই জন্য এই জায়গাটাতে তোমরা কি ইউজ করবা, when you buy a book you buy pleasure, তুমি আনন্দ কিনে আনছো, তারপরে বলবা যে there are three things essential for life, these are books and books। এবং সাহিত্য চর্চা নিয়ে যে বিভিন্ন কোটেশন গুলো আমি ওইখানে আলোচনা করছিলাম আর কি। হ্যাঁ, সাহিত্য হচ্ছে অমৃত রসের মতো আর কি, যেটা জীবনে প্রাণ সঞ্চার করে। এই কোটেশন গুলো এই এই ব্যাখ্যাটার মধ্যে তোমরা ইউজ করবে আর কি। মারাত্মক জিনিস লেগছে সে। হ্যাঁ, মানে এটা আসলে মানে মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির যথার্থ প্রাণ স্ফূর্তি রক্ষা করতে পারে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে তত বেশি নির্জীব, আনন্দ ছাড়া মানুষ বাঁচতে পারে না, এটা ট্রু। এবং আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ সরল হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবন শক্তি হ্রাস করা, যাতে কোন নীতির অনুসারে তার কর্তব্য হতে পারে না, অর্থনীতির নয়, ধর্মনীতির। মারাত্মক পয়েন্ট এটা। তুমি যদি আনন্দে শাহাদাত বর্ণ করো, বুঝতে পারছো, তাও এটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু যদি তুমি কষ্ট নিয়ে বাচ্চাও থাকো, কোনো বাচ্চা থেকে লাভ নেই। তারপরে দেখো এখানে একটা লাইন বলছে যে কাব্যমৃতে, আমরা যে কাব্যগ্রন্থ আছে যে আমাদের অরুচি ধরে যে সে অবশ্য আমাদের দোষ নয়। এটা আমাদের কিসের দোষ, মানে কাব্যগ্রন্থ পড়তে গিয়ে ওর ভাল লাগে না। তোমরা কেউ গত মানে এই 2025 সালে আর কি, কে কয়টা কবিতার বই পড়ছো? হ্যালো, তোমরা যারা আছে কেউ কয়টা, কেউ কি কবিতার বই পড়ছো কিনা একটা? স্যার আমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মানুষ। হ্যাঁ, নকশিকাঁথার মাঠ পড়ছো, বাকিরা পড়ো নাই। ঠিক আছে, যে এই যে কাব্যমিতে মানে আমাদের কি হয়েছে, এটা অরুচি ধরে গেছে আর কি। এর পিছনে মেইন দোষটা কি, আমাদের শিক্ষার দোষ। আর এসে হয়তো আবৃত্তি প্রতিযোগিতা করবে বা এরকম কোনো টার্গেট ছিল, এই জন্য নকশিকাঁথার মাঠ পড়ছে। ম্যাক্সিমাম হচ্ছে আমরা পড়ি না এই কারণে যে আমাদের এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা সেট আপ এইভাবে দেওয়া হয়েছে, এটা পড়ার দরকার নাই। যার আনন্দ নাই সে নির্জীব। এক এক কথা যেমন সত্য, তেমনি যে নির্জীব তারও আনন্দ নাই। যার আনন্দ নাই সে নির্জীব, আর যে নির্জীব তারও তো আনন্দ নাই। এই কথা তো সমান সত্য। আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে জাতীয় আত্মরক্ষার জন্য। এই শিক্ষার উল্টো টান, হ্যাঁ উল্টো টান যে আমাদের টানতে হবে এই বিষয়ে। নিঃসন্দেহে এই বিশ্বাস করলে আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সবাইকে এতগুলো বাক্য বিয়ে করলাম। যে বাক্যে আপনার মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি, তখন খালি কুঞ্জ স্বরে আলাপ করতে হয় না, মনের আক্ষেপের মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। মানে মনের আক্ষেপে অনেক কিছু কঠিন করে কি করতে হয়, কড়ি লাগানো মানে জোর করে, মানে কঠিন ভাষায়, কড়া ভাষায় বলতে হয় আর কি। এই কথা বলছে আর কি সে সাহিত্য রসায়। উম কাব্যমিতে আমাদের যে অরুচি ধরছে, এটা এই দোষটা কার, আমার, আরিশা, নাকি আমাদের শিক্ষা? আমাদের শিক্ষা। আমাদের শিক্ষা। যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য, যে নির্জীব তারও কি নাই, আনন্দ নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো আমরা পড়ছি আর কি। আমাদের শিক্ষায় আমাদেরকে কি করছে, নির্জীব করেছে। তাই জাতীয় আত্মরক্ষা, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের কি করতে হবে, হ্যাঁ এই শিক্ষার উল্টো টানটা টানতে হবে আর কি। বুঝছো, মোটামুটি এটা শেষ। তারপরে এখানে যে শব্দ অর্থ ছিল পাঠ পড়ে যে যেটা পড়ছি। তো এই দেখো এখানে কিছু এমসিকিউ আছে, আমরা এগুলো পড়ি। বই পড়া প্রবন্ধে লেখক, হ্যাঁ কিসের উপর লাইব্রেরির স্থান দিছে? হম, স্কুল কোন কলেজের উপর। কলেজে? হম, স্বশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে? সৃজনশীলতা অর্জন। বুঝি নাই। মনে হয়। সৃজনশীলতা অর্জন। সৃজনশীলতা অর্জন বোঝানো হয়েছে। বাহ। সম্ভবত বুদ্ধির জাগরণ, উচ্চ শিক্ষা অর্জন, এটা একটু দেখো আর কি, এটা কি বোঝানো হয়েছে। না, সৃজনশীলতা অর্জন এটা একটু দেখো, এটার উত্তরটা কি। তারপরে বই পড়া প্রবন্ধে কোন বাক্যে বিদ্যমান, এখানে খেয়াল করো। বই পড়া প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান? পড়িলে বই আলোকিত স্যার এটা হয়। সৃজনশীলতা অর্জনই চেক করছি। হম, বই পড়া প্রবন্ধে কোন বাক্যে বিদ্যমান? এটা যে জ্ঞানের ভান্ডার, ধনের ভান্ডার নয়। ঠিক আছে, কেউ কাউকে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত। আমাদের বাজারে বিদ্যুতের অভাব নেই। এখানে সরি, এখানে কোনটা আর কি, আমি এখানে ইয়ার জায়গায় ফেলছি। এটা না বলতে চাইছি আর কি যে এটা একটু কাটি।
বলতেছিলাম আর কি, বই পড়া উদ্দীপক কোনটার মধ্যে বই পড়ার ভাবার্থ আছে? এটার মধ্যে আছে, সুশিক্ষিত ধনের ভান্ডার, জ্ঞানের ভান্ডার, ধনের ভান্ডার নয়। শিক্ষা কেউ কেউ দিতে পারে না, আমাদের বাজারে দিতেন। এটার মধ্যে আছে। বই পড়ার মাধ্যমে আমাদের যে ভাবকে নির্দেশ করে তা হলো জ্ঞানের অর্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন করা। শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হয়, শিক্ষকের মাধ্যমে বিকশিত হয়। শিক্ষা যন্ত্র মানে বই আর কি, বুঝতে পারছো কিনা? এক দুই আর কি। জি স্যার। তারপরে এরকম আর কিছু, ভারু ভাবান এই শব্দের অর্থ কি? মানে খালি, রিক্ত বা শূন্য আর কি। এগুলো বোঝানো আছে, এগুলো পড়বা আর কি। তারপর দেখো আমরা এখানে কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেন গুলো একটু বইলা দিই আর কি। 10টা 6 বেজে গেছে। বই পড়ে দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 2024 সালে আছে। বই পড়া বন্ধু লেখক কিসের উপরে লাইব্রেরির স্থান দিচ্ছে? স্কুল কলেজের উপরে, ঠিক না? বই পড়া প্রবন্ধে লেখকের স্বার্থ, লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয় বলা হয়েছে? হম। হাসপাতাল। হাসপাতাল। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। উৎসব। বই পড়া প্রবন্ধে লাইব্রেরিকে কি বলা হয়েছে? মনের হাসপাতাল। বই পড়া প্রবন্ধে, হ্যাঁ, কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? প্রবন্ধ সংগ্রহ কোন গ্রন্থ থেকে? প্রবন্ধ সংগ্রহ থেকে। হম, প্রবন্ধ সংগ্রহ থেকে। বুঝছো? তারপরে দেখা যায় প্রমোদ চৌধুরীর মতো মানুষের উদ্যোগপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি? লাইব্রেরি। ও না, সাহিত্য। দেখো এখানে এই দেখছো, এখানে একটা মারাত্মক পয়েন্ট, এই যে এখানে লাইব্রেরি, সাহিত্য, এগুলোর মধ্যে নিয়ে একটা প্যাচ লেগে যাবো। মানুষের উদুর পরিমাণ পেট ভরার কাজে সরাসরি কাজে লাগে না কোনটা? সাহিত্য। সাহিত্য অপশনটা কিন্তু আমি দেখি নাই। নীতির চর্চা কোথায় হয়? ভালো প্রশ্ন করছে। নীতির চর্চা কোথায় হয়? জাদুঘরে, কলেজে, লাইব্রেরিতে নাকি ঘরে? ঘরে। গড়ে। আমরা প্রথম দিনের ক্লাসে পড়ছিলাম। বই পড়া মধ্যে প্রমোদচন্দ্রী কিসের সমালোচনা করেছেন? শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা। প্রমোদচন্দ্রের মধ্যে দর্শনের চর্চা কোথায় হয়? ঠিক আছে। দর্শনের চর্চা কি হয়, কোথায় হয়? হম। গড়ে। ঘরে। নীতির চর্চা ঘরে, দর্শনের চর্চা কি ঘরে? আর দর্শন জিনিসটা কি? দর্শন হচ্ছে মানে অনেকটা আর কি, মানে মানুষের, মানে মনস্তাত্ত্বিক ব্যাপার আর কি। মানুষের মেন্টালিটি ব্যাপার আর কি। অনেকটা মানে সে চিন্তা ভাবনা আর কি। হ্যালো। চিন্তা ভাবনার জগৎ আর কি, সে কি নিয়ে চিন্তা করতেছে, কি হচ্ছে না হচ্ছে আর কি, এই টাইপের কিছু একটা। বুঝছো? দর্শনের চর্চা হয় হচ্ছে মানে চিন্তা আর কি, বুঝতে পারছো? মানে, মানে গভীর ধ্যান। হ্যালো। জি স্যার। মানে ধ্যান করে না মানুষে। ভাই। হ্যাঁ, এটা গুহায় হবে, উত্তরটা এখানে নাই, ভুল আছে। এই জন্য বের করছি এটা। আমি মানে দর্শনের মেইন কনসেপ্টটা ধর্ম থেকে আসছে, বুঝতে পারছো? মানে এটা ওই যে চিন্তা ভাবনার যে জিনিসটা কিরকম টাইপের, মানে চিন্তা শক্তিটার সাথে আবার কানেক্টেড আছে, ধর্মের কানেক্টিভিটি আছে। আরাধনা সাধনা, আর সেখানে কি দিছে ওপেন হয় না নেট প্রবলেমের কারণে, যাই হোক। আচ্ছা, পরে দেখবো না। এখন আসো, যার একটু সামনের দিকে যাই, কই জানিছিলাম। হম। তারপরে জন্ম মৃত্যু নিয়ে বলছে, প্রবন্ধের গ্রন্থ কে বলছে, আরম্ভ যখন কিছু বলছে। এরকম কিছু প্রশ্ন আছে আর কি, প্রশ্নগুলো দিয়ে দেবো, তোমরা নিজেরা পড়বে আর কি। হ্যাঁ, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। 10টা পর্যন্ত নেবো। তারপর সৃজনশীল গ্রুপ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মধ্যে আমরা নেক্সট ক্লাসে দেখাবো আর কি, যে কিভাবে হচ্ছে তোমার ইয়াটা অ্যাপ্লাই করতে হয় আর কি, উত্তরটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তাহলে ভালো থাকো। যতটুকু দিছি আর কি, মেন বইটা যা পড়াইছে এটা পড়ে নিও আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। ফিয়া মানে সবাই ভালো থাকো, আল্লাহ স্যার আসসালামু আলাইকুম। হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।